দর্শক স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে, সাথে আছি আমি এম এ মানিস। সব শঙ্কা কাটিয়ে ঘূর্ণিঝড় মোখা চলে গেল, বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেল দেশ ও দেশের মানুষ, স্বস্তি ফিরল জনজীবনে। তবে সত্যি কি স্বস্তি ফিরেছে? দ্রব্যমূল্য আর রাজনৈতিক টানাপোড়েনে মানুষের মধ্যে কিছুটা অস্বস্তি রয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচনকালীন সরকার নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে রয়েছে নানা মত, শঙ্কা আর অস্বস্তি। কি সেই শঙ্কা, অস্বস্তি, তা নিয়ে আলোচনা করব আজ। স্টুডিওতে আছেন, আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আমার সাথে আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। আমি শুরুতেই বলছিলাম যে একটা শঙ্কা কেটে গিয়ে আরেকটা রাজনৈতিক শঙ্কা আমাদের সামনে আসলে আছে নির্বাচনী বছরে। তো সেখানে আজকেও বিএনপির মহাসচিব বলেছেন যে ক্ষমতা হারানো নিয়ে সরকারি দলের একটা শঙ্কা আছে। তো আমি জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়ার কাছে জানতে চাই যে উনি আসলে কি বোঝাতে চাইলেন, যে মানে ক্ষমতা হারানোর শঙ্কাটা আসলে কি? এটা তো বিএনপি মহাসচিব বলেছে, তাই তো? জি। তো উনি কি মিন করেছেন সেটা আমি কি করে বলবো? আই হ্যাভ নো নলেজ এন্ড নো এক্সপার্টিজ টু রিড হিজ মাইন্ড, বাট আমি বুঝতে পেরেছি আপনার প্রসঙ্গটা। সেটাই হচ্ছে যে আজকে দেখেন 12 দিনে প্রবাসী আয় এসেছে 8,398 কোটি টাকা। হোয়াট এলস উই কুড হ্যাভ ডান? বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে শূন্য থেকে শুরু করে আজকে পুরো দেশকে উৎপাদনে, আমাদের ম্যান পাওয়ারের দিক থেকে, আমাদের সোশ্যাল সেফটি নেট বাড়ানোর দিক থেকে 58,000 কোটি টাকার মতো এখন এই বছরে সোশ্যাল সেফটি নেট, যেটি বলে যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির একটা মূল লক্ষ্য ছিল যে বৈষম্য কমানো, এই দেশ আমার সব মানুষের, এটি বাস্তবায়ন করছে। এবং আপনার প্রতিটি দুর্যোগে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক কিংবা সেটা মনুষ্য সৃষ্টি দুর্যোগ হোক, 2013, 14, 15 সালের সেই আগুন, সেই সন্ত্রাস। সুতরাং আমরা যে উনি যে বললেন যে ক্ষমতা হারানোর ভয়, ক্ষমতা তো আমরা হারাইতেই পারি। নির্বাচনে মানুষ আমাদের ভোট না দিলে আমরা ক্ষমতায় থাকবো না। বিএনপিকে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা তো সেটাই বলছি। তো ক্ষমতা হারানোর ভয় বা ক্ষমতায় যাওয়ার আনন্দ, বিষয়টা সেই রকম নয়। ডিফারেন্সটা হচ্ছে বিএনপি অতীতে ক্ষমতায় ছিল, অন্যান্য অনেক দলও ক্ষমতায় ছিল। ক্ষমতাকে তারা কিভাবে জনস্বার্থে ব্যবহার করেছে, কিংবা আমরা কিভাবে জনস্বার্থে ব্যবহার করেছি, কিংবা বিএনপি এই ক্ষমতাকে, অন্য দল ক্ষমতাকে অন্যান্য আরও কী কাজে ব্যবহার করেছে, 10 ট্রাক অস্ত্র চোরাচালান, গ্রেনেড হামলা, 500টা বোমা হামলা, এই সমস্ত ক্ষেত্রে তাদের ম্যানেজারিয়াল ফেলিউর ছিল কি না। একদিনে 2002 সালের 24শে জুলাই বগুড়ার কাহালু থেকে একদিনে 86,000 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে কিনা বিএনপি কর্মীর বাসার থেকে, 68 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে কিনা, এই সমস্ত বিষয়ের লেগাসি আমরা পেয়েছি। সুতরাং আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রায় পর থেকে, 49 সালের 23শে জুনের পর থেকে আওয়ামী লীগ সবসময় কিন্তু দেখেন উজান স্রোতের নৌকা বেয়ে 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 বেয়ে, অনেক সময় ওনারা বলে যে আমরা রাস্তায় থাকলে বলে আওয়ামী লীগ চৌকিদারের মতো ব্যবহার করছি। ইয়েস, আওয়ামী লীগ রিমেন্স এ চৌকিদার। আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থকে সবসময় গার্ড দিয়েছে, আদায় করেছে। এই কারণে আওয়ামী লীগ যদি আগেও ক্ষমতার বাইরে ছিল বহুদিন, আবারও যদি আওয়ামী লীগ নির্বাচনে পরাজিত হয়, ক্ষমতার বাইরে থাকবে, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতার বাইরে থেকেও বাংলাদেশের স্বার্থকে পাহারা দিয়ে গেছে, আর আওয়ামী লীগ এগেইন করবে। নির্বাচনে আওয়ামী লীগকে মানুষ ভোট না দিলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, আমরা তো সেটাই বলবার চেষ্টা করছি। আর বিএনপি কি চাচ্ছেন? বিএনপি এমনকি নিজের যে এমপি 7 জন ছিল তাদের উপরও আস্থা রাখতে পারে নাই, তাদেরকে প্রিম্যাচিউর রেজিগনেশন করেছে ওই ভয় পেয়ে, যদি জাতীয় সরকারে আসার আমন্ত্রণ জানানো হয়, ওই আমন্ত্রণ যাতে কেউ না জানাতে পারে। তো আজকে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদীয় পদ্ধতিতে সরকার হলে এখানে বিএনপি পার্লামেন্টে নাই, ওনাদের আসার সুযোগ কোথায়, আসার দরকারও বাকি। আজকে বিএনপি যেটি বলছেন যে তারা নির্বাচনের আগেই সরকার পরিবর্তন করতে চায়, সাইফুর রহমান সাহেবের কথাটা মনে আছে না, যে 10 জন ফেরেস্তা নির্বাচন করবে, 300 জন শয়তান, এটা আমরা মানি না, এটা ওনার কোট আনকোট।
বেগম জিয়া কী বলেছেন এটা তো জানি, আমি এটা বলছি না। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে সর্বদলীয় ফর্মুলায় বিশ্বাসী, নির্দলীয় বলতে কোনো জিনিস নাই, এবং নির্দলীয়গুলো অনেক সময় আরও বেশি স্বার্থপর হয়। এই রাজনৈতিক কর্মীরা এই দিক থেকে অনেক বেটার, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক। আমি চাই বিএনপির যে পলিটিক্যাল ফাংশনিং সেটিতে তারা ফেরত আসুক। বিএনপি বড় বড় সমাবেশ করেছে, বিভাগীয় সমাবেশ করেছে, আমি তখনও বলেছি আওয়ামী লীগ কর্মী হিসেবে আমি খুশি হয়েছি, কারণ বহুদিন পর আমরা দেখেছি বিএনপিকে পলিটিক্যাল ফাংশনিংতে ফেরত আসতে। তারা ফাংশন করছিলেন পলিটিক্যাল পার্টি হিসেবে। এটি করতে গিয়ে ফরিদপুরে মির্জা আব্বাস সাহেব জনসভা করতে পারেন নাই বিএনপির দুই গ্রুপের কোন দলে, এবং উনি বলেছেন কোর্ট আনকোর্ট যে ফরিদপুরবাসী আপনারা যা দেখালেন বিএনপির লোকজন আমরা মনে রাখবো। তারপরেও আমি মনে করেছি দ্যাট ওয়াজ অ্যান ওয়েলকাম স্টার্ট, এটা আছে। সুতরাং এই পদ্ধতিতে বিএনপি নির্বাচনে গিয়ে, আগেও তারা ক্ষমতায় আসছেন না, যদি নির্বাচনে মানুষের ভোট পান তারা ক্ষমতায় আসবেন, আমাদের হারানোর কে আছে। বাট ইলেকশনের আগেই সরকার পরিবর্তন করে ফেলার ফর্মুলায় আমরা নাই, কারণ তত্ত্বাবধায়ক সরকার হাইজ্যাক করে কি করতে পারে এটা বিএনপি করিয়ে দেখিয়েছে। ওই ফাঁদে আর এই দেশের মানুষ পা দিবে না, আর কাউকে রাজনৈতিকভাবে গুন্ডামি করার লাইসেন্সও মানুষ দিবে না। ধন্যবাদ ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। আমি ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমের কাছে আসতে চাই। উনি বললেন যে পলিটিক্যাল ফাংশনে ফেরত আসার একটা আহ্বান কথা বললেন, যে বিএনপি পলিটিক্যাল ফাংশন করুক আসলে। এবং গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে নির্বাচনে যাওয়া না যাওয়া এটা একটা দলের গণতান্ত্রিক অধিকার, তবে নির্বাচন হতেই দেওয়া হবে না, এরকম হুমকি এবং এরকম হুঁশিয়ারি দিলে তারাও রাজপথে থেকে, আওয়ামী লীগও রাজপথে থেকে সেটা প্রতিহত করবে জনগণকে সাথে নিয়ে। ধন্যবাদ আপনাকে এবং অগণিত দর্শক শ্রোতা যারা দেখছেন এনটিভির এই অনুষ্ঠান। আমি প্রশান্ত বড়ুয়া, ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া আমার কলিগ এবং একসময়ের সহকর্মী, আমরা রাজনৈতিক সহকর্মী ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আশরাফ ভাই সাংবাদিক, ওনার সঙ্গেও আমার পরিচয় হয়েছিল ১-১১ সময়কার প্রেক্ষাপটে বিভিন্ন কারণে, বা আপনাদের সঙ্গে আপনার পরিচয় হয়েছে, বা আপনাদের মাধ্যমে আমরা মিডিয়াতে উপস্থাপিত হয়েছি, তাই না? আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন পেশার মত পথের মানুষদেরকে আপনারা নিয়ে আসেন আলোচনা করার জন্য। তা আমরা যখন আলোচনাটা করি, আমি মনে করি যে আমার ব্যক্তিগত ইন্টারেস্ট কিংবা আমার দলের ইন্টারেস্ট থেকেও আমি মনে করি যে দেশের ইন্টারেস্টটা প্রিভেল করুক। কারণ আমরা সবাই মিলে চাই যে আমাদের দেশটা, যে মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র যেটা, যে চেতনা যেটা ছিল, গণতন্ত্র, সাম্যের কথা বলি আমরা, মানুষের ভোটাধিকারের কথা বলি, যে কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে দীর্ঘদিন, শোষণ করেছে, আমরা তার থেকে মুক্ত হয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তার কি চেতনা ছিল, সেটা কি আপনার রাতের বেলা ভোট করার কথা? আপনি যদি বলেন যে প্রশান্ত অনেকগুলো কথা বলেছেন উনি, যে বিএনপি ফেরত এসছে, উনি এই কথা বলার আগে আমি একটা জিনিস বলি, যে ওনাদের অনেক মন্ত্রীরা দায়িত্বশীল, আপনারা ফুটেজগুলো দেখলেই বুঝবেন, আমি নিজের থেকে বানিয়ে বলার কথা না, যে আমরা করতে দিয়েছি দেখে বিএনপি করতে পেরেছে, তার মানেটা কি? ওনারা করতে দেননি। এগুলো কখন এসছে রেফারেন্সগুলো? বিএনপি যখন বড় বড় সমাবেশগুলো করেছে, মানুষ যখন আপনার এই কলা পাতার ভেলায় করে মাইলের পর মাইল ষাটোর্ধ বৃদ্ধরা যখন সাইকেল চালিয়ে, হেঁটে, পায়ে হেঁটে, সাইকেলে করে বিএনপির সমাবেশে আপনার একত্রিত হয়েছিল। বড় বড় সমাবেশগুলো তখন হয়েছে বিএনপির, এবং সেটার প্রেক্ষাপট এবং প্রসঙ্গ ধরে আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছিলেন যে আমরা করতে দিয়েছি। তার মানে ওনারা আগে করতে দেননি। যে অগণতান্ত্রিক যে পন্থাটা ওনারা সব সময় ফলো করে এসছেন, ওনারা সেটাকে রিইটারেট করেছেন, অ্যাকনোলেজ করেছেন এবং সেটা স্বীকার করেছেন, তাই না? তাহলে আপনাকে একটা জিনিস বোঝার দরকার আছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী তিনি বললেন যে আমি তো আগেও আহ্বান করেছিলাম, 2008-এর পরবর্তীতে যে সরকার ছিল সেখানে বিএনপি 30 জন সংসদ সদস্য ছিল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী ছিলেন 30 আসনের প্রতিনিধিত্ব করে। সেখানে যদি আপনি আহ্বান জানাতে পারেন সরকারে, এখন বললেন যে তাদের তো কোনো প্রতিনিধিত্বই নেই। প্রশান্ত যে কথাটা বললেন যে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার কথা, তার আপনার সংসদে প্রতিনিধিত্ব আছে কি নেই সেটার কথা আমি বাদ দিলাম। 1988 সালে যখন আপনার আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করলেন, এরশাদ সাহেব তো একটা সময়ে 90 সালে আমরা ছাত্র গণ অভ্যুত্থান বলেন, গণ আন্দোলন বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি,
বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, এমনকি জামাত ইসলামও দেখা গেছে যে এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছে। একটা পর্যায়ে এসে বাংলাদেশে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বে একটা সরকার গঠন হয়েছিল। তাহলে মানুষের চাহিদা অনুযায়ী, বাংলাদেশের জনগণের নিরাপত্তা অনুযায়ী যে কথাটা রিইটারেট করেছিল আপনার ইভেন চিফ জাস্টিস আমাদের খায়রুল হক সাহেবের, প্রথমে উনি একটা শর্ট জাজমেন্ট দিয়েছিলেন যে অন্তত 2 মেয়াদ, পূর্ণাঙ্গ জাজমেন্টে এসে উনি বলেছেন যে সংসদ চাইলে, তার মানেটা কি উপলব্ধি করেছিলেন। একটা কথা হচ্ছে যে একটা জাজমেন্টে আপনার রেশিও রেজিডেন্ডাই, সেটা হচ্ছে কি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবৈধ, অসাংবিধানিক। তাহলে এরপরে বাড়তি কথাটা কেন বলার দরকার যে বাংলাদেশের নাগরিকদের এবং রাষ্ট্রের নিরাপত্তার কথা বিবেচনা করে অন্তত 2 মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে? কেন? ওই যে একটা কথা বললাম, আমার কিংবা ব্যক্তি প্রশান্ত কিংবা আশরাফ ভাই কিংবা আপনার বা আরও এরকম 5 জন 10 জনের মতের অমিল থাকতে পারে, কিন্তু সেই অমিলটা যেন জনগণ কিংবা রাষ্ট্রের চিরস্থায়ী ক্ষতি না করে। আমাদেরকে একটা ওয়ে আউট বের করতে হবে। আমাদের মহাসচিব সাহেব যেটা বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়, ক্ষমতা হারানোর ভয়টা কখন? যখন আপনি ক্ষমতাকে কুক্ষিগত করতে চান, জোর করে আঁকড়ে থাকতে চান। আমরা 2014 সালের নির্বাচন দেখেছি, 2018 সালের নির্বাচন দেখেছি। এটা নিয়ে কারা কিভাবে এন্ডোর্স করেছে বা কারা কিভাবে বক্তব্য দিয়েছে, আমরা বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা দাতা দেশগুলোর কথা বলেন, উন্নয়নশীল আমাদের উন্নয়ন পার্টনার যারা আছেন, উন্নয়ন সহযোগী যারা আছেন, তারাও বলেছেন যে বিগত নির্বাচনগুলো ভালো ছিল না। সো বাংলাদেশের জনগণের প্রত্যাশাটা কি? প্রত্যাশাটা হচ্ছে যে ভালো নির্বাচন, সবাই যেন ভোট দিতে পারে। তা আমরা সে ধরনের একটা পরিবেশ চাই। আপনি যদি মনে করেন যে গায়ের জোরে যে না ঠিক আছে ঠেলে খেলেন, ফাউল নাই, আপনি যদি এটা মনে করেন তাহলে মনে করেন যে আপনারা 1996 সালে কি আওয়ামী লীগ আন্দোলন করেনি? কোন ধরনের আন্দোলন করেছে আমরা সবাই জানি, নতুন করে আমার বলার দরকার নেই। রেফারেন্স দেবেন আপনারা অনেকে, অনেক কথাই বলবেন, সহিংস আন্দোলন বলেন, অহিংস আন্দোলন বলেন, সেটা গান্ধীজির সময় অহিংস আন্দোলন ছিল। তারপরে কোনো আন্দোলন অহিংস হয়েছে আমার অন্তত নিকট অতীতে আমার জ্ঞান হওয়ার পর আমি জানি না। 71-এর মুক্তি সংগ্রাম হয়েছে, সেটাও কিন্তু সশস্ত্র যুদ্ধ করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। আপনি দেশটাকে স্বাধীন করেছেন, কিন্তু স্বাধীনতার মূল মন্ত্র আর স্বাধীনতার সুফল এটা হবে, এটা যদি জানতো বাংলাদেশের জনগণ তাহলে হয়তো বা যুদ্ধ করতো না। এই যে দু দলের পাল্টাপাল্টি কথামালা বা কথাবার্তা, তো সেখানে সিইসি আজকে বলেছেন যে যদি রাজনৈতিক দলের সদিচ্ছা না থাকে, রাজনৈতিক দলের সদিচ্ছা বিশেষ করে উনি বোঝাতে চেয়েছেন যে সরকারি দল যারা আছেন বর্তমানে, সরকারি দলের যদি সদিচ্ছা না থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন করাটা আসলে কতটুকু সম্ভব, সেটা নিয়ে খোদ সিইসি আজকে এটা বলেছেন এবং প্রশ্ন তুলেছেন। সিইসি সত্য কথা বলেছেন, কিন্তু তিনি যে সত্য কথা বলার সাহস পেয়েছেন তাতে আমি একটু অবাক হচ্ছি। কিসের ভিত্তিতে উনি এই কথাটা বলতে পারলেন বা এই সাহসটা পেলেন জানি না। এটাও একটা চমক হতে পারে যে তার অধীনে সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যেহেতু আগেভাগেই প্রশ্ন উঠেছে বা এরই মধ্যে টুকটাক যেসব নির্বাচন হয়েছে তিনি দায়িত্ব নেওয়ার পরে সেগুলো নিয়েও প্রশ্ন আছে, সে কারণে তিনি হয়তো এমন উল্টা পথের কিছু কথাবার্তা বলবেন, সরকার বিরোধী কিছু কথা বলবেন, বিরোধী দলের পক্ষের কিছু কথা বলবেন, যাতে করে নিজেকে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য মনে হয়। এটা একটা কৌশল হতে পারে। আবার সত্যিকার অর্থে তিনি উপলব্ধি করেছেন যে আসলে সরকার না চাইলে, সরকারি দল না চাইলে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা এই সরকারের আমলে যেমন প্রমাণিত হয়েছে, অতীতেও বিভিন্ন সরকারের আমলে সেটা প্রমাণিত হয়েছে। ফলে তিনি সঠিক কথাই বলেছেন। এখন প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলার পরে আমরা দেখব যে সরকার বা সরকারি দলের প্রতিক্রিয়া কী। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। যদি কোনো প্রতিক্রিয়া না দেয় সেটা আবার সন্দেহের উদ্বেগ করবে। তার মানে কি সরকার জানতো? তার মানে কি সরকার সাথে পরামর্শ করে করা হয়েছে বা সরকারে শিখিয়ে দেওয়া, অথবা সরকার এটা টলারেট করছে? যেটাই হোক না কেন, সরকার যদি কোনো প্রতিক্রিয়া না দেয় তার অর্থ একরকমের হবে, আর সরকার যদি প্রতিক্রিয়া দেয় সেটা অন্যরকম হবে। আমার ধারণা সরকার কোনো প্রতিক্রিয়া দেবে না, সরকার এটাকে ইগনোর করবে বা এ ব্যাপারে কিছু বলবে না, বা উল্টাটাও বলতে পারে যে দেখেন নির্বাচন কমিশন কত স্বাধীন, তারা আমাদের বিরুদ্ধেও কথা বলে। ফলে এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে সরকার আরেকটু এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এগুলো নির্বাচনের আগে আরও অনেক রকমের কৌশল হবে। সমস্যাটা তো হচ্ছে আসলে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন নিয়ে, এবং আমাদের যে রাজনৈতিক সমস্যা, আমাদের যে গণতান্ত্রিক সমস্যা, আমাদের যে গণতান্ত্রিকভাবে আপনার সাংবিধানিকভাবে আইনগতভাবে নির্বাচন হয়েছে, এটা আওয়ামী লীগ বলে, সত্যিই বলে।
14 এবং 18 যে নির্বাচন হয়েছে সেটা তো আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী হয়েছে, এবং একটা নির্বাচন যেই আইনি কাঠামোর মধ্য দিয়ে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় সেভাবেই হয়েছে, ফলে সেভাবে তারা ক্ষমতায় আছে এবং আগেও ছিল, এতে দোষের কি? দোষটা হচ্ছে এই যে আপনি আইন কানুন নিয়ম সংবিধান সব কিছু মেনে যে কাজটা করছেন সেই কাজের মানটা কি, সেই কাজের ফলাফলটা কি, সেই কাজের সুফলটা কি। কারণ 14 এবং 18-তে যে ধরনের নির্বাচন হয়েছে তার মধ্য দিয়ে যে সরকার আমরা পেয়েছি, সেই সরকার আবার শাসন ক্ষমতায় থেকে কি কাজ করছে সেটা আবার আলাদা হিসাব। এখানেও আওয়ামী লীগ যেটা কৃতিত্ব দাবি করে সেটাও ঠিক, যে তারা যেভাবে নির্বাচিত হোক না কেন তারা তো দেশের জন্য কাজ করছে, অনেক ভালো কাজ করছে, দেশের উন্নতি হচ্ছে এবং নানান সূচকে দেশের উন্নয়ন যে এটা হয়েছে এটা দেশে বিদেশে সবাই স্বীকার করে। সরকারের বিরোধিতা করলেও কিছু কিছু সত্য অস্বীকার করার উপায় নাই, এবং যেই সাফল্যগুলোর ক্ষেত্রে বিরোধী পক্ষ অস্বীকার করতে পারে না তখন তারা বলে হ্যাঁ শুধু উন্নয়ন দিয়ে কি হবে, শুধু অর্থনৈতিক উন্নয়ন দিলেই হবে, শুধু অবকাঠামো উন্নয়ন দিলেই হবে, শুধুমাত্র কাগজে কলমে উন্নয়নের সূচক দেখালেই হবে। বাস্তবে মানুষের জীবনযাপন কোন পর্যায়ে আছে, মানুষের জীবন মান কোন পর্যায়ে আছে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে মানুষের আয় রোজগার থেকে শুরু করে অর্থনৈতিক বৈষম্য আরও অনেক ব্যাপার আছে। তারপর আমি বলি সামগ্রিকভাবে দেশ এগিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। 53 বছরের বাংলাদেশ প্রতিনিয়ত এগিয়েছে, কখনো কখনো হয়তো থমকে দাঁড়িয়েছে, কখনো একটু পিছিয়েছে। আর যেহেতু রাজনৈতিক সংকট নাই, রাজনৈতিক অস্থিতিশীলতা নাই, সে কারণে গত 15 বছরে এই স্বাভাবিক উন্নতিটা অনেক বেশি হয়েছে ঠিক। কিন্তু উন্নতি বা অর্থনৈতিক অগ্রগতি তো গণতন্ত্রের একমাত্র লক্ষ্য না। গণতন্ত্রের মূল লক্ষ্য কি? গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে জনগণের শাসন, জনগণের অংশগ্রহণ, এবং জনগণের অংশগ্রহণে জনগণের শাসন কায়েম হবে, জনগণের ভোটে জনগণের ইচ্ছায় যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন তারা গণতান্ত্রিক উপায়ে আইনগতভাবে সব কাজ করবেন, জনগণের কাছে জবাবদিহি করবেন, জনগণের স্বার্থবিরোধী কাজ করবেন না। কিছু যদি জনস্বার্থবিরোধী কাজ করে তার জন্য আবার তাকে নির্বাচনের মাধ্যমে আপনার কি বলবো খেসারত দিতে হবে, খারাপ করলে বিদায় নেবে, ভালো করলে বিদায় নেবে না। সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে কোনো অগ্রগতি নাই, একেবারে পশ্চাৎগতি। যদি আপনি গণতন্ত্রের চর্চা, জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন, মানবাধিকার, রাজনৈতিক সংস্কৃতি, সহনশীলতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এরকম বহুবিধ সূচকে বাংলাদেশ গত 15 বছরে কেবলই পিছিয়েছে, কিন্তু অন্য অনেক দিক থেকে এগিয়েছে। এই যোগ বিয়োগের হিসাব নিয়ে অনেক বিতর্ক হয়। আপনি যেখানে আলোচনাটা শুরু করেছিলেন ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া এবং ব্যারিস্টার নাসিরুদ্দিন রশিমের কাছে, যে ক্ষমতা হারানোর ভয়, আমি 3টে শব্দকে 3 মিনিটে ব্যাখ্যা করব। ক্ষমতা হারানো এবং ভয়। ক্ষমতা যদি আপনি বলেন তখন কিন্তু ওই ভাবটা এসে যায় কোনো একটি রাজনৈতিক দলের বা ব্যক্তির, যে আমি ক্ষমতায় আছি, আমি শাসক, আমি দেশের হর্তাকর্তা, আমি দেশের মালিক, জনগণ প্রজা, আমি রাজা, ওই ভাবটা চলে আসে। কিন্তু জনগণের প্রতিনিধি হলে পরে তিনি জনগণের সেবক হবেন, তিনি ক্ষমতায় এসেছেন বলবেন না, তিনি বলবেন যে জনসেবা করার সুযোগ পেয়েছেন, জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন। সেই ভাষায় আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন, কিন্তু সব সময় না। এই যে ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকা, ক্ষমতায় থাকবো, ক্ষমতায় হারাবো, ক্ষমতা ছিনিয়ে নেব, ক্ষমতায় ফিরে যাব, এর মধ্যেই কিন্তু ওই ভাবটা চলে আসে যে আমরাই সব কিছু, সাধারণ মানুষ কিছু না। তাদের কর্তৃত্ব, তাদের ক্ষমতা, তাদের অধিকার, এই ব্যাপারগুলোকে গৌণ করা হয়। দল, ব্যক্তি, নেতা, সরকার, নির্বাচিত মানুষ, তাদেরই কর্তৃত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আর এটা হলো ক্ষমতার ব্যাখ্যা দিলাম। হারানোর বিষয়টা হচ্ছে কি, যে আপনার কাছে এমন একটা কিছু দখলে আছে, এটা চলে যেতে পারে, এটা কেউ নিয়ে নিতে পারে, সেটা হচ্ছে হারানোর ভয়। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া হারানোর ভয় থাকবে কেন? আমি ভালো কাজ করেছি, জনগণ আমাকে চেয়েছে, আমি জনগণকে সেবা করেছি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে। আরেকটা হলো যে আমি ক্ষমতার বাইরে থেকেও এমন কাজ করেছি, বা যারা ক্ষমতাসীন ছিলেন তারা এমন কাজ করেছেন যাতে করে জনগণ আমাকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে, আমি আবার সেই সুযোগটা পাবো জনসেবা করার। সো আপনি জনসেবা এবং জনগণের প্রতিনিধিত্ব করা রাষ্ট্র পরিচালনায় সেইভাবে না বলে যখন আপনি বলেন যে এই যে আপনার কি বলে হারানো এবং পাওয়া, ওই হারানো আর পাওয়ার মধ্যে কিন্তু ওই ভাবটা আছে, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা। আর ভয়ের কথা বলছেন, নির্বাচনী প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার রদবদল হবে, এটা স্বাভাবিক। সেখানে ভয় ডর থাকবে কেন? ভয় ডর কেন থাকে আমি বলি। শেষ কথা, আমাদের দেশের বাস্তবতায় কোনো একটি সরকার বা দল যখন ক্ষমতায় থাকেন বা সরকার পরিচালনা করেন, তখন যে কোনো উপায় হোক তারা যখন ক্ষমতা বাইরে চলে যান, ক্ষমতাচ্যুত হন, ক্ষমতা হারিয়ে ফেলেন, ক্ষমতা চলে যায়,
তখন তারা ভয়ে থাকেন যে তাদের আমলে যা কিছু করেছেন তার জন্য তার শাস্তি পেতে হবে, বিচার হবে, মামলা হবে, কারাদণ্ড হবে, অনেক কিছু হবে। এটা হচ্ছে আইনি প্রক্রিয়ায়। আর বেআইনি প্রক্রিয়ায় কি, যারা এতদিন বিরোধী দলের থেকে নির্যাতিত হয়েছে তারা ক্ষমতায় গিয়ে আবার প্রতিপক্ষকে নির্যাতন করবে, অনেক জেল জুলুম নির্যাতন অন্যায় মামলা মোকদ্দমা এগুলো হবে, অনেকে দেশ ছাড়বে, অনেকে মানবতার জীবনযাপন করবে, অনেকের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কিছুই থাকবে না। সেই ভয়টা তখন তারা পান যারা ক্ষমতায় থাকেন, যদি তারা আগাগোড়া ভালো কাজ না করেন। আবার ভালো কাজ করেও কিন্তু প্রতিহিংসার শিকার হতে পারে, সেখানে হচ্ছে ভয়। ফলে ক্ষমতা হারানোর ভয়, এই তিনটা শব্দ বাংলাদেশের রাজনীতিতে সরকারি দল, বিরোধী দল, আওয়ামী লীগ, বিএনপি, ক্ষমতাসীন, ক্ষমতা বহির্ভূত, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধারা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা এই ভাষায় কথা শুনতে পাবো। আমি আবার আসবো জনাব নাজমুল আশরাফ। আমি ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিমের কাছে যেতে চাই যে নাজমুল আশরাফ বলছিলেন যে দেশের অগ্রগতি এবং ভালো খারাপ নানান সূচক থাকে এবং এটা নিয়ে নানান বিতর্ক হয়। তো দেশ এগিয়েছে, এই 53 বছরে দেশের অগ্রগতি হয়েছে এবং দেশ এগিয়েছে। যদিও আপনার দলের পক্ষ থেকে বলা হয় উন্নয়নগুলোকে ইগনোর করে বলা হয় যে গণতান্ত্রিক সূচক তো নেই, শুধু উন্নয়ন দিয়ে তো সব কিছু সম্ভব না, এবং অর্থনৈতিক সূচকের যে দিকগুলো দেখানো হয় সেটা একটা শুভঙ্করের ফাঁকি মতো। না, আমি আপনার কথাটা বুঝেছি। আমি একটা কথা বলি, আমরা যে রাজনৈতিক প্রতিপক্ষ তখন আমরা বিগত শাসনগুলোকে আপনার ইগনোর করার চেষ্টা করি, আন্ডারমাইন করার চেষ্টা করি। আমি আপনাকে সংক্ষেপে দুটো উদাহরণ দিব। যেমন প্রশান্ত একটা কথা বলেছেন যে গত এক সপ্তাহ রেমিটেন্স এসছে 8,000 কোটি টাকা। এটা অস্বাভাবিক কিছু না। এখন আপনি বলেন যে আমাদের দেশের শ্রমিক বলেন, আপনার আরএমজি সেক্টর থেকে যে ইনকাম বলেন, আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত এগুলো সব কিছু মিলিয়েই কিন্তু এটা আসছে। আপনি দেখেন যে গত 14 বছর 21 লাখ কোটি টাকা এদেশ থেকে চলে গেছে। তাহলে 8,000 কোটি টাকা এক সপ্তাহে এসছে আর 21 লাখ কোটি টাকা গেছে। প্রশান্ত বড়ুয়া কি তার ব্যাখ্যা দিতে পারবেন? কিংবা এটা যে আজকে এতদিন ধরে বলা হচ্ছে, এটার কি কোনো ব্যাখ্যা সরকার কিংবা কেউ আপনার এটাকে কন্ট্রোভার্ট করার জন্য কিছু বলেছেন বা অস্বীকার করেছেন? এটা হলো একটা কথা। আমি নিজেও কিন্তু প্রশংসা করি, সরকার অনেক কাজ করেছে, এটা কিন্তু রুটিন ওয়ার্ক। আপনি দেখেন প্রাইভেট সেক্টরে যা কিছু হয়েছে, আপনি দেখেন পাবলিক সেক্টরে কি হয়েছে, আমাকে দেখাক ওনারা যে এটা করেছি, এটা করেছি। হ্যাঁ, করেছেন আপনারা, সেটা করেছেন তো জনগণের ট্যাক্সের টাকা দিয়েই করেছেন। আওয়ামী লীগের পকেটের টাকা দিয়ে কিন্তু কোনো কিছু করেননি। ঠিক আছে, আমি একটা জিনিস বলি, আমি প্রশংসা করি, যেমন পদ্মা সেতু। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমি শরীয়তপুর গিয়েছি, আমি ফরিদপুর গিয়েছি, প্রোগ্রাম করে এসেছি পলিটিক্যাল। আগে যেখানে 6-7 ঘন্টা লাগতো সেটা মনে করেন খুব কম সময়। অবশ্যই আমি দেশের জন্য একটা স্মারক, তাই না? এখন আপনার আমার কথাটা হচ্ছে যে একটা জিনিস যে আমি যেটা ভালো, ঠিক আছে, আমি সেটা বলবো, কিন্তু আমার কথাটা হচ্ছে যে কত টাকা আপনি খরচ করেছেন। ওই যোগ বিয়োগের অঙ্ক যদি দেখাতে যাই, আমাদের দেশে 1 কিলোমিটার করতে কত টাকা লাগে, ভারতে কত লাগে, চায়নাতে কত লাগে, এইসব যদি আমি খুঁজতে যাই, তাহলে আপনি আকাশ পাতাল তফাৎ দেখবেন। তাহলে আপনি দেখবেন যে পুকুর চুরি না, সমুদ্র না, মহাসমুদ্র চুরি হয়েছে। আমি সেই কথা বা সেই বিতর্কে গিয়ে তো কোনো লাভ নেই। আপনি বলেন যে বিভিন্ন সূচকে আমরা গণতন্ত্রের কথা বলেন, শিক্ষার কথা বলেন, বিভিন্ন দিক থেকে আমাদের কতটুকু কমেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বললেন যে আমাদের সময়ে বয়স 73 বছর, গড় বয়স 73-এ উন্নীত হয়েছে। বিএনপির সময় কি 53-54? যাই হোক, এনিওয়ে আপনার স্ট্যাটিস্টিক দেখলে দেখবেন আপনার বিএনপি যখন ক্ষমতা ছেড়েছে তখন আপনার 67 ছিল, এবং সেটা কোনো বছর, ইভেন দ্য এরশাদ সাহেবের 9 বছর শাসন আমল, সে সময় কিন্তু কোনোদিন পয়েন্টে নামেনি। বরং আপনি যদি বলেন যে আওয়ামী লীগ যে গত বছর ক্ষমতায় আছে, আপনার এখন 0.38 প্রবৃদ্ধি হলো 0.38, আর বিএনপির শাসন আমল যখন ছিল তখন 0.56 প্রবৃদ্ধি, মানে গড় আয়ুর প্রবৃদ্ধি 0.56 ছিল, অর্থাৎ ক্রমবর্ধমান যে এইটা ছিল। তাহলে হিসাবে কি, সূচকে কি তখন ভালো ছিল? একটা পর্যায়ে আপনার আমি 1940 সাল থেকে দেখেছি, পাকিস্তান আমলের পর না, ব্রিটিশ আমল থেকে দেখেছি, 1940 সাল থেকে হিসেব করলে প্রতি বছর কিন্তু আমাদের গড় আয়ু বেড়েছে। এটার কারণটা কি? সফলতা কিন্তু আপনার একার না। যেমন মা এবং শিশু মৃত্যুর হার 1991 সাল থেকে এদেশে কমে গেছে। যখনই মা এবং শিশু মৃত্যুর হার কমে যাবে তখনই কিন্তু গড় আয়ু বা প্রবৃদ্ধিটা বেড়ে যাবে। তার মানে এই না যে আমি ভালো করেছি অন্যকে আন্ডারমাইন করবেন না, তা না। আমরা যার যেটা ক্রেডিট, বর্তমান সরকারের ক্রেডিট আছে, আমি সেটা স্বীকার করব। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি অ্যাট দ্য কস্ট অফ হোয়াট, টু হোয়াট এক্সটেন্ট ইউ হ্যাভ ডান অল দিস থিং,
হোয়াট ওয়াজ দ্য এক্সপেন্স। আমার মাথায় আপনার করের বোঝা, আমাদের প্রত্যেকের মাথায় কত ঋণ, আপনি সেই জিনিসগুলো যদি হিসাব করেন, এগুলো ইকোনমিস্টরা ভালো বলতে পারবেন। আমরা যারা ওই যে লেম্যান, আমি এক্সপার্ট না, আমার সেই এক্সপার্টাইজ নাই, আমি বলতে পারবো না। আপনারা তাদের নিয়ে যদি আলাপ আলোচনা করেন যে আপনারা একটু দেখান তো যে কোন সময়ে কি হয়েছিল, তা আমরা এগুলো কথার কথা বলেছি। রাজনৈতিকভাবে আমি বা প্রশান্ত, আমরা যারা মাঠে রাজনীতি করেছি, আমরা আমাদের দলকে ডিফেন্ড করার জন্য এই কথাগুলো বলি। কিন্তু আমার কথাটা হচ্ছে কি, কথা আমাদের বলা উচিত জনগণের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। কারণ যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, রাজনীতিবিদরাই কিন্তু শেষ পর্যন্ত ভালো কাজ করেছে দেশের জন্য। আপনি যদি বলেন, আমি একটা কথা শুধু উদাহরণ দেই, যে দুর্নীতির কথা বলা হয়েছে, 2001 সাল পর্যন্ত, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতির যে সূচক ছিল সেখানে কত ছিল? 2.7 ছিল। যখন 2007-2008 তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, সেই সময় বাংলাদেশের দুর্নীতির সূচক নেমে গেছে 2.3-এ। এটা কিন্তু 2.3 মানে কি, আপনার 10-এর মধ্যে রেটিং 2.2, 2.3। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা আপনি তাদের সূচক দেখবেন। আমরা তো মোটামুটিভাবে সেটাই বলি, কারণ আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বলে যে বিএনপির সময় বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কেন চ্যাম্পিয়ন হয়েছে এই কথাগুলো মনে করেন আমরা খোলাখুলি বলি না, কারণ দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নাইজেরিয়ার মতো দেশগুলোকে বাদ দিয়ে আপনার ইন্ডেক্সটা হয়েছিল, যার কারণে দেখা গেছে যে বাংলাদেশ 2.7 থেকেও বাংলাদেশ নাম্বার 1 হয়েছে, এবং সেটার জন্য ওই অপবাদের বোঝাটা বিএনপিকে নিতে হয়। কিন্তু তারপরে যে আওয়ামী লীগ ক্ষমতায়, তখন তো মনে করেন যে 2.4ও ছিল। আমরা কিন্তু এই কথাগুলো বলি না। এটা সাধারণ জনগণ কিন্তু এত সূচক, এই ইন্ডেক্স, এগুলি বোঝে না। ওই আমরা রাজনৈতিক পরিভাষায় যে কথাগুলো উপস্থাপন করি ওটাই জনগণ বোঝে। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম বলছিলেন, নানা সূচকের কথা বলছিলেন, যে আওয়ামী লীগ এবং বিএনপি আমলের নানান তুলনামূলক চিত্র এবং আলোচনা করা হয়। সেখানে পয়েন্টে এগিয়ে থাকার পরেও বলা হয় যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, অথচ এই সরকারের সময় বা বিগত সরকারের সময় পয়েন্টের দিক থেকে কম থাকার পরেও দেখা গেল সেই সুফলটা এই গভর্নমেন্ট পেয়েছে। সে ধরনের আলোচনা উনি করলেন। আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। না, ওই সূচক তো আর আওয়ামী লীগ করে না বা বিএনপিও করে না, এটা টিএবি করেছে। সুতরাং যখন বাংলাদেশ দুর্নীতিতে পরপর 4বার ওনাদের সময় চ্যাম্পিয়ন হলো, স্বাভাবিকভাবেই এটা রাজনৈতিক দায়। আজকে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আওয়ামী লীগকে মানুষ দিতে হতো না, তো বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপিকে দায় নিতে হয়েছে। এবং পরবর্তীতে আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার কিছু আর্থিক দুর্নীতি আপনার সামনেও আসছে, এবং খুবই আশ্চর্যজনকভাবে দুইজন মানুষ বাংলাদেশের সুপরিচিত রাজনীতিক তত্ত্বাবধায়ক সরকার সময়ে কালো টাকা সাদা করেছেন। একজন তখনকার সদ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, আরেকজন সদ্য সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব। তারা হয়তো দুর্নীতি করেননি, কিন্তু দ্যাট ইন্ডিকেটস যে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কালো টাকা সাদা করতে হয়, সেটা হয়েছে অন রেকর্ড। আমি একটা ওই তথ্য দিচ্ছিলাম, ফ্রিডম হাউস এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট দুটোরেই 2022 সালের গণতন্ত্রের সূচকের যে রিপোর্ট, ইন্টেলিজেন্সের 2 ধাপ এবং ফ্রিডম হাউসের রিপোর্টে বাংলাদেশ গণতন্ত্রের সূচকে 1 ধাপ এগিয়েছে। দেখেন, এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক ট্যাঙ্ক এবং সারা বিশ্বব্যাপী অত্যন্ত ক্রেডিবল থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে আওয়ামী লীগের কোনো প্রভাব বিস্তার করার, হাত দেওয়ার, বা আমার মতো আওয়ামী লীগ কর্মী ওখানে চাকরি করে না, তাদের সূচকে ডেমোক্রেটিক প্র্যাকটিস অ্যান্ড নর্মসগুলো বিবেচনায় রেখে দুইটা থিঙ্ক ট্যাঙ্কের সূচকে বাংলাদেশ গণতন্ত্রে 2 ধাপ, একটাতে আর একটাতে 1 ধাপ এগিয়েছে। এবার আসেন গ্রাউন্ড রিয়েলিটিতে। যেদিন মেট্রো রেল উদ্বোধন হলো, সেদিন জয়পুরহাটের রিক্সা চালক আইজুল বলল যে আমি শ্যামলীর দিকে খেপ মারি, আজকে আমি এই আগারগাঁওর এই জায়গার থেকে যাচ্ছি না, এবং আমি আমার বউকে পাক্কা কথা দিয়েছি যে মেট্রো রেলে আমরা চড়ব। আমরা এটাই বলতে চাই যে আপনি একটু আগে আশরাফ ভাই চমৎকার বিশ্লেষণ করেছেন, ক্ষমতা হারাবো আমি কি করে? ক্ষমতা তো আওয়ামী লীগের না, বিএনপিরও না, ক্ষমতা জনগণের। জনগণ 5 বছর পর পর এটা আমাকে ধার দেয়, যে তোমাকে 5 বছর দিলাম, দেখি তুমি কি করো। যদি আমি 5 বছর ঠিকঠাক মতো করি, পরের বার ধারটা এক্সটেন্ড করে, আর না হলে ফেরত নেয়, সিম্পল। সুতরাং ক্ষমতার মালিক তো জনগণের। আওয়ামী লীগ বারবার সেটি বলার চেষ্টা করেছে যে আমরা এই রিক্সা চালক জয়পুরহাটের আইজুলদের জন্যই আওয়ামী লীগ হ্যাজ বিন সার্ভিং দ্য পিপল, এবং
আইজুল যে এখন পাক্কা কথা দিয়েছে তার বউকে নিয়ে মেট্রো রেলে ঘুরবে, আজকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের ইতিহাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমগ্র ইতিহাস, চ্যাপ্টার নয়, অন্যরা এক একটা চ্যাপ্টার নিশ্চয়ই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমগ্র ইতিহাস। তিনি যখন বিশ্বব্যাংকে ওই পদ্মা সেতুর পেইন্টিংটা দিলেন, ইট ওয়াজ নট এ মেয়ার পেইন্টিং, ইট ওয়াজ দ্য ডেমনস্ট্রেশন অফ বাংলাদেশের ন্যাশনাল কম্পিটেন্স। যারা ম্যাকনামারা, রবার্ট ম্যাকনামারা প্রথম আপনার অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কাছে যখন আসছে, বলেছে পাকিস্তানের তোমাদের সাহায্য দিব, তো পাকিস্তানের দায়দানার ভাগ নিতে হবে। তাজউদ্দিন সাহেব বলছে ম্যাকনামারা, তখন উনি জানতেন ভিয়েতনাম যুদ্ধে তার রোলটাও জানতেন, আমাদের সাহায্য দরকার, কিছু গরুর দড়ি দিতে পারবা? গরুর দড়ি, কারণ পাকিস্তানিরা আমাদের অর্ধেক গরু মেরে ফেলছে, বাকি অর্ধেক গরু পালাই গেছে, গরু বাঁধার দড়ি নাই। ইট ওয়াজ বাংলাদেশ। বঙ্গবন্ধুর নির্দেশে এবং নেতৃত্বে ওই স্ট্যান্ড নিয়েছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 2012 সালে যখন বদনাম দেওয়া হলো, আমি শারজাতে, দুবাইতে, ওই সময় লন্ডনে, বিভিন্ন জায়গায় আমাদের কিছু প্রবাসী সমাবেশে ছিলাম, ওখানে আওয়ামী লীগ, বিএনপি সবাই আসতো এলাকার। আমি বিএনপি কর্মীদেরকেও বলতে শুনেছি, বলে প্রধানমন্ত্রীকে বলেন আমি 8 ঘন্টা কাজ করি, 16 ঘন্টা কাজ করব, আমার নিজের টাকায় পদ্মা সেতু বানাবো। এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন 16 কোটি মানুষ, 80 লাখ প্রবাসী, পদ্মা সেতু আমরা বানাবোই। এটা পদ্মা সেতু শুধু সেতু না, দিস ইজ এ কানেক্টিভিটি এবং ডেমনস্ট্রেশন অফ আওয়ার ন্যাশনাল কম্পিটেন্স এবং আমার মর্যাদা। ঠিক তেমনি রাতুল দেখবেন, আমি আবারও মেট্রো রেলে আসি, তার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকে নিয়ে উঠতে পারে নাই দিয়া বাড়ি থেকে, পুরো পথ সে ভিডিও করে দেখাচ্ছে, 12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর সে বলছে ধুত, উঠতে না উঠতে শেষ হয়ে গেল। তার বউকে সে নিয়ে ঘোরা লোক। আমরা একদিকে সূচকের কথা বলছি, আনিস অসীমদা যেটা বলেছেন এটা বলেছেন, ফাইন, বাট দ্য গ্রাউন্ড রিয়েলিটি তো মানুষের যে ছোট ছোট সুখ, ছোট ছোট আনন্দ, ছোট ছোট এই যে জীবনের পরিবর্তন, ফুলকপির দাম না পেয়ে ফেলে দিত কুষ্টিয়ায়, বেগুন ফেলে দিত, সেই দাম পাচ্ছে। এই যে কৃষকের জীবনে ছোট ছোট আপনার কমফোর্ট নিয়ে আসা, এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া, প্রবাসীরা যে এত টাকা পাঠাচ্ছে তার একটু স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, এই যে সুদান থেকে ফিরে আসছে 50 লাখ টাকা পর্যন্ত তাদেরকে সরকার লোন দিচ্ছে। জি, তো এটাই হচ্ছে আওয়ামী লীগের গভর্নেন্স সফলতা। আমরা এটাই চাই, বিএনপি আমার সাথে কম্পিটিশন করুক। আমরা আজকে 60 বিলিয়নে গিয়েছি, বিএনপি বলুক আমি 70 বিলিয়নে যাব। দ্যাটস দ্য ম্যানেজারিয়াল কম্পিটেন্স উই ওয়ান্ট। জি, আমরা এবার একটু ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিমের কাছে আসতে চাই। উনি বললেন যে এই যে মানুষের জনগণের সুখ স্বাচ্ছন্দ্য এবং তাদের একটু স্বস্তি দিতে পারা, হ্যাঁ, এতে ওনারা সফল। আমি সংক্ষেপ করে দিই যেন আশরাফ ভাই যেন বলতে পারেন। আমি একটা জিনিস বলি, প্রশান্ত যে কথাগুলো বলেছেন এগুলো খুব আর্টিস্টিক, অনেক শুনতে খুব চমকপ্রদ। পেঁয়াজের ঝাঁঝটাও প্রশান্তর নাকে যায়নি, আদার ঝালটাও জিভে যায়নি। আজকে আমরা পেঁয়াজের বাজার কতটুকু যাই হোক আমরা স্বয়ং সম্পূর্ণ। আমি তো বলি যে 30 টাকা যখন রমজানে ছিল, এখন 70 টাকা, 360 টাকা আদার কেজি। যাই হোক, আমি এই কারণেই বললাম আর কি কথাটা, অ্যাট দ্য এক্সপেন্স অফ হোয়াট, আমি কি পেলাম, কি অ্যাচিভ করলাম, আর কতটুকু আমি খোয়ালাম, এটাই হওয়া উচিত বাস্তবতা। গ্রাউন্ড রিয়েলিটির কথা যদি আমরা বলি, তাহলে আমার একটাই বক্তব্য, আমাদের দেশের জনগণ যেন ক্ষমতার স্বাদটা জনগণ পান। ক্ষমতার স্বাদটা যারা প্রধানমন্ত্রী হন, যারা মন্ত্রী হন, যারা এমপি হন, তারা না। মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল সেটাই যেন বাস্তবায়ন হয়। আমি আমার বক্তব্যটা আমি এখানে শেষ করলাম। আমি মনে হয় আশরাফ ভাই বলা উচিত। আমি আশরাফ ভাইয়ের কাছে ফিরি। আশরাফ ভাই, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, যদি আপনি এই বিষয়ে। আমি এই দুইজন সম্মানিত বক্তা দুইটা পয়েন্ট নিয়ে বলবো। ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া যে কথাগুলো বলেছেন আমি পুরোপুরি একমত। এবং এখনকার যে বাংলাদেশ, আজকের বাংলাদেশের যেই অবস্থান, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যেভাবে দেখা হয়, তার জন্য আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ববোধ করি। ঠিক একইভাবে আবার যখন বাংলাদেশে নির্বাচন, গণতন্ত্র নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয়, আমি খুব লজ্জাবোধ করি। তার মানে আমাকে গর্বের এবং লজ্জিত হওয়ার দুটো বিষয় স্বীকার করতে হবে। কিন্তু সমস্যা হলো কি, সরকার শুধু গর্বের কথাই বলবে, বিরোধী দল শুধু লজ্জার কথাই বলবে। আমি শেষ করতে চাই এ কথা বলে যে ধরেন আমরা পাপ পুণ্যের বিষয়টা জানি, যে আপনি যদি দুনিয়াতে অন্যায় করেন, পাপ করেন, আল্লাহ শাস্তি দেবে, আর আপনি যদি পুণ্য করেন আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। আপনি 2টা পাপ করেছেন, 2টা পুণ্য করেছেন, কাটাকাটি হবে না, কিন্তু পাপ 2টারও শাস্তি পাবেন, পুণ্য 2টারও পুরস্কার পাবেন। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে কি
আমাদের রাজনৈতিক দলগুলো মনে করে এই যে আমি 3টা খারাপ কাজ করছি বিপরীতে 3টা ভালো কাজের কথা বলে, ওটা দিয়ে ওটা শোধ হবে না। আপনি ভালো কাজের জন্য প্রশংসা পাবেন, কিন্তু খারাপ কাজের জন্য নিন্দাও পাবেন। এই প্রশংসা এবং নিন্দার ফলাফলটা কিভাবে হয়? গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনটাই তো জনগণ পাচ্ছে সেটা না। কোনটার পাল্লা ভারী, হ্যাঁ, সেটা ওই নির্বাচনে প্রমাণিত হয়, ভালো নির্বাচনে প্রমাণিত হয়। ভালো নির্বাচন হয় নাই। আমি এক লাইন বলে শেষ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 3 মেয়াদে বা এর আগেরও 1 মেয়াদে এরকম অনেক ঐতিহাসিক অর্জন বা সাফল্য তিনি করেছেন, যেগুলো ইতিহাসে 100-200 বছর পরেও লেখা থাকবে। ঠিক একইভাবে তার আমলে নির্বাচন এবং গণতন্ত্রের কি অবস্থা ছিল সেটাও কিন্তু 100 বছর পর ইতিহাসে লেখা থাকবে। কোনোটা দিয়ে কোনোটা কাটাকাটি হবে না, দুটোই সামনে থাকবে। সেই বিবেচনা আমি বলছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এত বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, বিরোধী দলের থেকে, বিরূপ পরিস্থিতি থেকে, অন্যায় নির্যাতনের শিকার হয়ে এবং সরকারের থেকে নানাভাবে তিনি যে একজন মানে রাষ্ট্রনায়ক হয়ে উঠছেন, নিশ্চয়ই তার মাথায় এই কথা আছে যে 50 বছর 100 বছর পরে আমার আমলের যেই ঐতিহাসিক পর্যালোচনা হবে সেখানে তো বিএনপি আওয়ামী লীগ কথা বলবে না, নাজমুল হক সাহেব কথা বলবে না, ওই 3, 4, 5, 10 প্রজন্মের পরের যারা শিক্ষাবিদ, ইতিহাসবিদ, গবেষক তারা কথা বলবে, নির্মোহভাবে কথা বলবে। সেখানে যাতে ওনার আমলটাকে কিছুটা অন্ধকার কিছুটা আলো হিসেবে না দেখে বেশিরভাগটা যাতে আলো হিসেবে দেখা হয়। তাহলে অন্ধকারের জায়গাটা কোথায়? নির্বাচন, গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি, বিরোধী দলের প্রতি আচরণ, এই জায়গাগুলো উনি অনেক ভালো করার চেষ্টা করবেন আগামী মেয়াদে, আগামী নির্বাচনের মাধ্যমে। এটা আমার প্রত্যাশা এবং বিশ্বাস। এইজন্যই আগামীবার ক্ষমতা আসা দরকার। জি, ধন্যবাদ জনাব ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ এবং ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমাদের প্রাণবন্ত আলোচনা হয়েছে। দর্শক, আজকের মতো আগামীতে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর সরকার আমরা পাবো এবং রাজনীতিকে এসব আলোচনা, দলাদলি এবং বিভেদ ভুলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।